প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবার মনের আকাশটা আজ পরিষ্কার, কিন্তু আমার মনের আকাশে আজ মেঘ জমেছে, খুব ভারী মেঘ। আমি মায়া। আজ আমি আপনাদের আমার জীবনের এমন এক অধ্যায় শোনাব যা আমি আমার নিজের ছায়া ছাড়া আর কাউকে কোনোদিন বলিনি। আজকের এই গল্পটা আমার দীর্ঘশ্বাসের গল্প, একটা মিথ্যে ভালো থাকার অভিনয়ের গল্প, আর আজ বহু বছর পর পাওয়া একটা চিঠির গল্প। আপনারা যারা ভাবেন ভালোবাসা মানেই মিলন, ভালোবাসা মানেই সুখে শান্তিতে ঘর করা, তারা হয়তো আমার গল্পটা শুনে চমকে যাবেন। জীবনের অলিগলিতে এমন কিছু প্রেম লুকিয়ে থাকে যার কোনো নাম হয় না, শুধু বুকের ভেতর চিনচিনে একটা ব্যথা হয়ে রয়ে যায়। আজ সকালে পিয়ন এসে যখন হলুদ খামটা আমার হাতে দিল, আমার হাতটা কাঁপছিল। বিশ্বাস করবেন না, আমি জানতাম এই হাতের লেখা কার। পৃথিবীর সব হাতের লেখা ভুলতে পারি, কিন্তু এই গোটা গোটা অক্ষরে লেখা নামটা আমি ভুলব কি করে? খামের উপর প্রেরকের নাম লেখা নেই, শুধু একটা তারিখ, আর প্রাপকের জায়গায় আমার নাম, মায়া। এই চিঠিটা আসার কথা ছিল আজ থেকে 10 বছর আগে, ঠিক 10 বছর আগে। আজ যখন আমার কোলে 5 বছরের সন্তান, আমার সংসারে ব্যস্ততার শেষ নেই, স্বামী অফিস থেকে ফেরার পথে আমার জন্য গাজরের হালুয়া নিয়ে আসে, তখন কেন এই চিঠি? কেন আজ এই অসময়ে এসে দরজায় কাটা নাড়ল অতীত? খামটা আমি এখনও খুলিনি, আমার ড্রেসিং টেবিলের ওপর ওটা রাখা। ওটার দিকে তাকালেই আমার মনে পড়ছে আদিত্য ভাইয়ার কথা, আমার ফুপাতো ভাই, আদিত্য ভাইয়া। নামটা নিলেই বুকের ভেতরটা কেমন যেন তোলপড় করে ওঠে। আমাদের সম্পর্কটা ঠিক কেমন ছিল জানেন? রক্তের সম্পর্ক ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল আত্মার সম্পর্ক। ফুপাতো ভাই মানেই তো খুনসুটি, একটু আধটু যোগগরা, আর অনেকটা অধিকার। কিন্তু আদিত্য ভাইয়া একটু অন্য রকম ছিল, শান্ত, চুপচাপ, চোখে মুখে সব সময় একটা গাম্ভীর্য লেগে থাকত। ছোটবেলা থেকেই দেখতাম ও খুব নামাজি, সব সময় টুপি মাথায় দিয়ে চলত। এলাকার সবাই বলতো আদিত্য একদিন বড় হুজুর হবে, আর আমি ছিলাম ঠিক তার উল্টো, চঞ্চল, কথা বলতে বলতে হাঁপিয়ে যাওয়া এক মেয়ে। আমাদের বাড়ি আর ফুপুদের বাড়ি ছিল পাশাপাশি শহরে, রিকশায় যেতে লাগতো মাত্র 10 মিনিট, তাই আসা যাওয়াটা ছিল নিত্যদিনের ব্যাপার। আদিত্য ভাইয়া যখনই আমাদের বাড়ি আসতো, আমি ইচ্ছে করেই ওর সামনে দিয়ে বারবার হাঁটাহাঁটি করতাম, শুধু একটু দেখার জন্য। ও তখন বারান্দায় বসে বাবার সাথে ধর্মীয় আলাপ করত, মাঝে মাঝে আর চোখে তাকাতো। ওই এক পলকের তাকানোতেই আমার পৃথিবীটা উলট পালট হয়ে যেত। তখন আমার বয়স কত হবে, 16 বা 17, এসএসসি পরীক্ষা দিয়েছি। আদিত্য ভাইয়া তখন রাজধানীতে মাদ্রাসায় পড়ত। ছুটিতে বাড়ি এলেই আমার হৃদস্পন্দন বেড়ে যেত। মনে আছে, একবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেলাম। ফিরে দেখি আদিত্য ভাইয়া, হাতে একটা ভেজা ছাতা, সাদা পাঞ্জাবিটা বৃষ্টির ছাঁটে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। ও আমার দিকে তাকিয়েছিল, ওই প্রথম ও আমার চোখের দিকে সরাসরি তাকালো। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। ও খুব নিচু স্বরে বলল, মায়া, বৃষ্টিতে ভিজো না, জ্বর আসবে। ওইটুকু কথা, বিশ্বাস করুন, ওই সামান্য কয়টা শব্দ আমার কানে গানের মতো বেজেছিল। আমি কোনো উত্তর দিতে পারিনি, শুধু মাথা নেড়েছিলাম। ও চলে যাবার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। মনে হচ্ছিল ও শুধু আমাকে জ্বর আসবে বলেনি, ও বুঝিয়ে দিয়েছে যে ও আমার খেয়াল রাখে। দিন গড়াচ্ছিল, আমাদের মধ্যে সরাসরি কোনো প্রেমের কথা হয়নি, কোনো আই লাভ ইউ বলা হয়নি। আমাদের প্রেমটা ছিল চোখের ভাষায়। ও যখন আমাদের বাড়িতে খেতে বসতো, আমি আড়াল থেকে দেখতাম ও কি দিয়ে খাচ্ছে। ওর পছন্দের ইলিশ মাছের পেটটা আমি নিজের পাত থেকে সযত্নে ওর জন্য রেখে দিতাম। মা যখন খাবার বেড়ে দিতে যেত, আমি মাকে থামিয়ে দিয়ে বলতাম, মা তুমি বসো, আমি দিচ্ছি। আমি তরকারির বাটিটা ওর সামনে ধরতাম। আমাদের আঙুলে আঙুলে একটু ছোঁয়া লাগতো, বিদ্যুতের মতো একটা ঝনঝনানি হতো শরীরে। ও চট করে হাত সরিয়ে নিত, কিন্তু আমি দেখতাম ওর ফর্সা কান দুটো লাল হয়ে গেছে। ও বুঝতো, আমিও বুঝতাম, কিন্তু সমাজ, পরিবার আর ওর ওই হুজুর টাইপের ব্যক্তিত্ব, এসবের ভয়ে আমরা কেউ মুখ ফুটে কিছু বলতাম না। একদিন বিকেলে ছাদে আমি চুল শুকাচ্ছিলাম। আদিত্য ভাইয়া কখন যে ছাদে এসেছে আমি টেরই পাইনি। হঠাৎ শুনলাম ও গলা খাকারি দিল। আমি চমকে ওড়নাটা গায়ে জড়িয়ে নিলাম। ও আমার দিকে এগিয়ে এলো, হাতে একটা বই, সমরেশ মজুমদারের একটা উপন্যাস। ও বইটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি অবাক হয়ে বললাম, তুমি উপন্যাস পড়ো? ও একটু হেসে বলল, পড়ি, মাঝে মাঝে মানুষের মন বোঝার জন্য পড়তে হয়। এই বইয়ের নায়িকাটা না অনেকটা তোমার মতো,
আমি বইটা নিলাম। বইয়ের ভাঁজে একটা শুকনো গোলাপের পাপড়ি ছিল। আমি বুঝলাম এটা শুধু একটা বই না, এটা ওর অব্যক্ত ভালোবাসা। সেই দিন থেকে আমাদের বই লেনদেন শুরু হলো। বইয়ের ভেতর আমরা ছোট ছোট চিরকুট লিখে রাখতাম। প্রেমের চিঠি নয়, সাধারণ কথা, যেমন আজকের আকাশটা খুব সুন্দর, অথবা নীল শাড়িতে তোমাকে মানায় না, অপরাজিতা মনে হয়। এটুকুই ছিল আমাদের রোম্যান্স। কোনো অশ্লীলতা ছিল না, কোনো নোংরামি ছিল না, ছিল শুধু পবিত্র একটা অনুভূতি। আমার বান্ধবীরা যখন পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে বসে থাকতো, আমি তখন আদিত্য ভাইয়ার দেওয়া বইয়ের পাতায় নাক গুজে ওর গায়ের ঘ্রাণ খুঁজতাম। মনে হতো এটাই তো স্বর্গ। কিন্তু সুখের সময়গুলো বোধহয় খুব দ্রুত ফুরিয়ে যায়। আদিত্য ভাইয়ার পড়াশোনা শেষ হলো। ফুপু চাইলেন আদিত্য ভাইয়াকে বিদেশে পাঠাতে। মধ্যবিত্ত পরিবার, বড় ছেলে, সংসারের হাল ধরতে হবে। আদিত্য ভাইয়ার ইচ্ছে ছিল না, ও চেয়েছিল দেশেই কিছু একটা করবে। কিন্তু ফুপুর জেদের কাছেও হার মানল। ঠিক হলো ও মধ্যপ্রাচ্যের এক দেশে যাবে। যাওয়ার তারিখ ঠিক হলো। আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। ওকে চলে গেলে আমি কিভাবে থাকব, কাকে দেখব, কার জন্য অপেক্ষা করব? যাওয়ার ঠিক 2 দিন আগেও আমাদের বাড়িতে এলো বিদায় নিতে। সবার সাথে কথা বলল, কিন্তু আমার সাথে একা কথা বলার সুযোগ পাচ্ছিল না। আমিও ছটফট করছিলাম। শেষে যখন মা রান্নাঘরে চা বানাচ্ছিল, আমি সুযোগ বুঝে ওর ঘরে ঢুকলাম। ও জানলার দিকে তাকিয়েছিল। আমাকে দেখে ঘুরে দাঁড়ালো। ওর চোখে পানি ছিল কিনা আমি জানি না, কিন্তু চোখ দুটো ছিল অসম্ভব লাল। আমি বললাম, আপনি চলে যাচ্ছেন? ও হাসার চেষ্টা করে বলল, যেতে তো হবেই মায়া, জীবন তো আর থামিয়ে রাখা যায় না। আমি বললাম, কবে ফিরবেন? ও বলল, জানি না, 3 বছর, 4 বছর, হয়তো আরও বেশি। আমার গলা ধরে এলো। বললাম, আমাকে ভুলে যাবেন না তো? ও আমার দিকে এক পা এগিয়ে এলো। খুব ইচ্ছে করছিল ওর বুকে মাথা রেখে কাঁদি, কিন্তু আমাদের মাঝখানে অদৃশ্য দেওয়ালটা ভাঙার সাহস আমার ছিল না। ও পকেট থেকে একটা তসবি বের করে আমার হাতে দিল। বলল, এটা রাখো, যখনই আমার কথা মনে পড়বে এটা হাতে নিও। আর শোনো মায়া। আমি তাকালাম। ও বলল, আমি গুছিয়ে কথা বলতে পারি না, তবে তোমাকে কথা দিচ্ছি আমি ফিরব। নিজেকে প্রতিষ্ঠিত করে, মাথা উঁচু করে আমি ফুপুর কাছে তোমার হাত চাইতে আসব। তুমি অপেক্ষা করবে তো? আমি কান্না আটকাতে পারলাম না। ফিসফিস করে বললাম, আমি সারা জীবন অপেক্ষা করব। ও বলল, আমি তোমাকে চিঠি লিখব, প্রতি মাসে একটা করে চিঠি লিখব। আমার চিঠির অপেক্ষায় থেকো। ফোনে কথা বলাটা ঠিক হবে না, বাড়ির সবাই সন্দেহ করবে। চিঠি আমাদের ভরসা। আমি মাথা নাড়লাম। ও চলে গেল। আমি জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ না ওকে বহন করা রিকশাটা চোখের আড়াল হলো। সেই শুরু হলো আমার অপেক্ষা। আদিত্য ভাইয়া মধ্যপ্রাচ্যে পৌঁছলো। প্রথম বাড়ির ল্যান্ডফোনে কল করত, সবার সাথে কথা বলতো, শেষে হয়তো আমাকে চাইতো। বাবা বাড়ির সামনে থাকায় শুধু বলতাম, জি ভালো আছেন, আপনি ভালো আছেন তো? জি, সাবধানে থাকবেন। ব্যাস এটুকুই। মনের কথাগুলো গলার কাছে এসে দলা পাকিয়ে যেত। আমি অপেক্ষা করতাম চিঠির। ও বলেছিল চিঠি লিখবে। 1 মাস গেল, 2 মাস গেল, কোনো চিঠি এলো না। আমি রোজ ডাক পিয়নের সাইকেলের বেলের শব্দ শোনার জন্য কান পেতে থাকতাম। পিয়ন কাকা আমাদের গলিতে ঢুকলেই আমি দৌড়ে যেতাম, কিন্তু না, আমার নামে কোনো চিঠি আসতো না। আমি ভাবতাম হয়তো কাজের চাপে সময় পাচ্ছে না, হয়তো নতুন দেশে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। আমি নিজেকে সান্ত্বনা দিতাম। তসবিটা হাতে নিয়ে জায়নামাজে বসে ওর জন্য দোয়া করতাম। বলতাম, আল্লাহ তুমি ওরে ভালো রাইখো, ওর মনে আমাকে রাইখো। 6 মাস পার হয়ে গেল। ফুপু আমাদের বাড়িতে এলেন একদিন। গল্পচ্ছলে বললেন, আদিত্য তো ফোন করে, বেশ ভালোই আছে, ওখানকার পরিবেশ নাকি খুব সুন্দর। আমি অবাক হয়ে ভাবলাম, ফুপুর সাথে কথা হয়, অথচ আমার জন্য একটা চিঠি লেখার সময় হয় না। অভিমান হলো, খুব রাগ হলো। ভাবলাম আমিও আর ওর কথা ভাবব না। কিন্তু মন কি আর কথা শোনে? রাত হলেই বালিশের নিচে ওর দেওয়া সেই বইটা রেখে ভাবতাম, ও কি আমাকে ভুলে গেছে, নাকি ওখানে গিয়ে অন্য কাউকে পছন্দ হয়েছে। 1 বছর পার হলো। আমার বয়স তখন 19। বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু হলো। আমি বাবাকে সরাসরি না করতে পারি না, তাই মাকে বললাম, মা আমি এখন বিয়ে করব না, আমি আরও পড়তে চাই। বাবা রাজি হলেন না। বললেন, মেয়ে মানুষ বেশি লেখাপড়া করে কি হবে, ভালো ছেলে পাওয়া গেছে, সরকারি চাকরি করে, হাতছাড়া করা যাবে না। আমি খুব বিপদে পড়লাম। কাকে বলবো আমার মনের কথা? আদিত্য ভাইয়াকে জানানোর কোনো উপায় নেই। ওর কোনো পার্সোনাল নাম্বার আমার কাছে ছিল না, আর বাড়ির ফোনে কল করলে বাবা ধরবে।
আমি দিশেহারা হয়ে গেলাম। মনে মনে শুধু ডাকতাম, আদিত্য ভাইয়া তুমি কোথায়? তুমি না বলেছিলে আসবে? তুমি না বলেছিলে চিঠি লিখবে? একটা চিঠি, শুধু একটা চিঠি পেলে আমি বাবাকে বলতে পারতাম যে কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু সেই কাঙ্ক্ষিত চিঠি এলো না। অবশেষে বিয়ের দিন ঠিক হলো। ছেলেপক্ষ আমাকে দেখতে এলো। ছেলের নাম নিখিল, ভদ্র, মার্জিত, কিন্তু আমার চোখে তখন শুধু আদিত্য ভাইয়ার মুখ। যখন নিখিল আমাকে আংটি পরিয়ে দিল, আমার মনে হলো আমার হাতে কেউ আগুনের আংটি পরিয়ে দিয়েছে। আমি হাসলাম, কিন্তু সেই হাসিতে ছিল মৃত্যুর শীতলতা। বিয়ের আগের রাতে আমি শেষবারের মতো আদিত্য ভাইয়ার নাম্বারে ট্রাই করেছিলাম, ফুপুর ফোন থেকে নাম্বার চুরি করে। রিং হয়েছিল, কিন্তু কেউ ধরেনি। হয়তো ও তখন ঘুমাচ্ছিল, অথবা ব্যস্ত ছিল, অথবা কে জানে। আমার বিয়ে হয়ে গেল। লাল শাড়ি, গহনা, সানাইয়ের শব্দ সবই ছিল, শুধু আমার আমিটা ছিলাম না। বাসর রাতে যখন নিখিল আমার কাছে এলো, আমি ভয়ে কুঁকড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমি পাপ করছি, আদিত্য ভাইয়ার সাথে বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু আদিত্য ভাইয়া তো আমারে মনে রাখেনি, ও তো কথা রাখেনি। নিখিল খুব ভালো মানুষ ছিল। ও আমাকে সময় দিল, জোর করল না। ও বুঝতে পেরেছিল হয়তো আমি নার্ভাস। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যা হওয়ার হয়েছে। আদিত্য ভাইয়া যখন কথা রাখেনি, তখন আমিও আর পেছনের দিকে তাকাবো না। আমি নিখিলকে নিয়েই সুখী হব। আমি অভিনয়ের এক নতুন জীবন শুরু করলাম। হাসির অভিনয়, ভালো থাকার অভিনয়। সংসার জীবন শুরু হলো। রান্না করা, নিখিলের কাপড় গুছিয়ে রাখা, শ্বশুর শাশুড়ির সেবা করা, এসবের মাঝে আমি নিজেকে ডুবিয়ে দিলাম। সবাই বলতো মায়ার মতো লক্ষ্মী বউ হয় না। নিখিলও আমাকে খুব ভালোবাসত, কিন্তু আমি কি নিখিলকে ভালোবাসতে পেরেছিলাম? জানি না। হয়তো কৃতজ্ঞতা ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু সেই বুকের ধরফরানি, সেই বৃষ্টির দিনে জ্বরের ভয়, সেটা তো আর কারো জন্য অনুভব করিনি। মাঝে মাঝে ফুপুর বাড়িতে যেতাম। শুনতাম আদিত্য ভাইয়া নাকি এখনও বিয়ে করেনি, টাকা পাঠায় কিন্তু দেশে আসে না। আমার খুব জানতে ইচ্ছে করত কেন বিয়ে করেনি, কেন দেশে আসে না, কিন্তু সাহস করে কাউকে জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তখন অন্যের ঘরণী, পরপুরুষের খোঁজ নেওয়া আমার সাজে না। 5 বছর কেটে গেল। আমার কোল আলো করে এলো এক পুত্র সন্তান। আমি মা হলাম। জীবনের ব্যস্ততা আরও বাড়ল। আদিত্য ভাইয়ার স্মৃতিগুলো ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করল, মরীচিকার মতো। মনে হতো ওটা হয়তো আমার কিশোরী বয়সের আবেগ ছিল, ভালোবাসা ছিল না। যদি ভালোবাসা থাকতো, তবে ও অন্তত একটা চিঠি লিখত, অন্তত একটা খবর নিত। কিন্তু নিয়তি বোধহয় আড়ালে বসে হাসছিল। আজ 10 বছর পর, যখন আমি নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছি, যখন আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আদিত্য ভাইয়া আমার জীবনের কেউ না, ঠিক তখন এই হলুদ খামটা এলো। আমার হাত এখনো কাঁপছে, খামটা ছিঁড়তে ভয় করছে। মনে হচ্ছে এই খামের ভেতরে এমন কিছু আছে যা আমার সাজানো বাগান লণ্ডভণ্ড করে দেবে। চিঠির ওপরের তারিখটা কিন্তু আজকের না, তারিখটা 10 বছর আগের। পোস্ট অফিসের সিল দেখে বোঝা যাচ্ছে এটা অনেকগুলো হাত ঘুরে, অনেক পথ পাড়ি দিয়ে, হারিয়ে গিয়ে, আবার খুঁজে পাওয়া গিয়ে আজ আমার কাছে পৌঁছেছে, নাকি অন্য কিছু। আমি খামটা ছিঁড়লাম। ভেতর থেকে বেরিয়ে এলো একটা ভাঁজ গড়া কাগজ। কাগজের রংটা একটু হলদে হয়ে গেছে, পুরনো কাগজের একটা সোদা গন্ধ। আমি ভাঁজটা খুললাম। হাতের লেখাটা একটু অস্পষ্ট, হয়তো তাড়াহুড়ো করে লেখা, অথবা লেখকের হাত কাঁপছিল। আমি পড়া শুরু করলাম। প্রিয় মায়া, জানি না এই চিঠি যখন তুমি পাবে তখন আমি কোথায় থাকব, হয়তো বাসে, নয়তো প্লেনে, তবে মনটা পড়ে আছে তোমার ওই জানলার গ্রিলটার পাশে। মায়া, তোমাকে একটা সুখবর দেওয়ার জন্য এই চিঠিটা লিখছি। আমি আসছি, আর 3 দিন পর আমি দেশে ল্যান্ড করব। এবার আর খালি হাতে আসছি না। গত 3 বছর ধরে হাড় ভাঙা খাটুনি খেটে আমি নিজেকে তৈরি করেছি শুধু তোমার বাবার সামনে দাঁড়াবো বলে। তুমি কি জানো আমি তোমার জন্য কি এনেছি? একটা লাল বেনারসি। আমি জানি তুমি লাল রং পছন্দ করো। আর এনেছি একজোড়া সোনার নূপুর। আমি কল্পনা করি এই নূপুর পরে যখন তুমি হাঁটবে, সেই শব্দে আমার পৃথিবীটা শান্ত হবে। মায়া, আমাকে ক্ষমা করে দিও এই কটা বছর কোনো যোগাযোগ না করার জন্য। আমি চেয়েছিলাম একদম প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তোমাকে সারপ্রাইজ দেব। আমি চাইনি কেউ বলুক আদিত্য বেকার বা আদিত্য তোমার যোগ্য না। আজ আমি বলতে পারি আমি তোমার যোগ্য।
বাড়িতে কাউকে জানাইনি, সোজা তোমাদের বাড়িতে আসব। তৈরি থেকো। আর সেই তসবিটা কি এখনো আছে তোমার কাছে? ওটা হাতে রেখো, আমি এসে ওটা নেব। ইতি, তোমার এবং শুধুই তোমার, আদিত্য। চিঠিটা পড়া শেষ হতেই আমার হাত থেকে কাগজটা মেঝেতে পড়ে গেল। আমার মনে হলো কেউ যেন আমার বুকের ভিতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। 10 বছর আগে, 10 বছর আগে ভাইয়া দেশে ফিরছিল আমাকে বিয়ে করার জন্য। কিন্তু ও তো আসেনি, ও তো কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। তাহলে কেউ মিথ্যা বলেছিল? না, আদিত্য ভাইয়া তো মিথ্যা বলার মানুষ না। তাহলে কি হলো? আমি পাগলের মতো মেঝে থেকে খামটা তুললাম। খামের উল্টো পিঠে দেখলাম ছোট্ট একটা সিল মারা, রিটার্ন টু সেন্ডার, অর্থাৎ চিঠিটা কোনো কারণে আমার ঠিকানায় পৌঁছায়নি, আবার প্রেরকের কাছেও ফেরত যায়নি। হয়তো ডাক বিভাগের কোনো বস্তার কোণে 10টা বছর অবহেলায় পড়েছিল। আজ কোনো দয়ালু পিয়ন ধুলো ঝেড়ে এটা পোস্ট করে দিয়েছে। কিন্তু আদিত্য ভাইয়া, ও কেন আসেনি? ও যদি দেশে ফিরেই থাকে তবে কেন আমার খোঁজ নিল না? আমার মাথা কাজ করছিল না। আমি ঘড়ির দিকে তাকালাম, দুপুর 12টা বাজে। নিখিল অফিসে, বাবু স্কুলে। আমি ফোনটা হাতে নিলাম, আমার হাত কাঁপছে। আমি ফুপুর নাম্বারে ডায়াল করলাম। এই 10 বছরে আমি খুব কমই ফুপুর সাথে কথা বলেছি। অভিমান ছিল, তাই এড়িয়ে চলতাম। রিং হচ্ছে, রিং হচ্ছে। ওপাশ থেকে ফুপুর বয়স্ক গলা ভেসে এলো, হ্যালো, কে? আমি কান্না গিলে বললাম, ফুপু, আমি মায়া। ফুপু অবাক হলেন, মায়া মারে, তুই এতদিন পর? কেমন আছিস মা? আমি ভনিতা না করে সরাসরি জিজ্ঞেস করলাম, ফুপু, একটা কথা বলবে, সত্যি কথা বলবে? ফুপু ভয় পেয়ে গেলেন। কি হয়েছে রে মা, সব ঠিক আছে তো? আদিত্য ভাইয়া কোথায়? ফোনের ওপাশে দীর্ঘ নীরবতা। আমি শুধু ফুপুর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। কিছুক্ষণ পর ফুপু ভাঙা গলায় বললেন, আদিত্যের কথা কেন জিজ্ঞেস করছিস মা? ও তো বাড়িতেই। বাড়িতে? ও মধ্যপ্রাচ্যে নেই? ফুপু কেঁদে ফেললেন। না রে মা, 10 বছর আগেই তো ও একেবারে চলে এসেছে। কিন্তু কিন্তু কি ফুপু? তুই কি কিছুই জানিস না মায়া? কেউ তোকে বলেনি না? ফুপু, আমি কিছুই জানি না। বলো কি হয়েছে ফুপু? যা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। 10 বছর আগে যেদিন আদিত্য দেশে ফিরেছিল, এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে ওদের মাইক্রোবাসটা অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। ড্রাইভার স্পটেড। আদিত্য ভাইয়া বেঁচে গিয়েছিল, কিন্তু ওর মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, সঙ্গে 2টো পা। ডাক্তাররা বলেছিল ও আর কোনো দিন হাঁটতে পারবে না। ওর স্মৃতিশক্তিও কিছুটা লোপ পেয়েছিল প্রথম দিকে। আমি পাথরের মতো বসে রইলাম। ফুপু বলে চললেন, জ্ঞান ফেরার পর ও শুধু তোর নাম নিত, কিন্তু যখন দেখল ওর নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, ও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে, তখনও দিব্যি দিল। ও বলল, মায়াকে যেন এই খবর কোনো দিন দেওয়া না হয়। ও চায়নি একটা পঙ্গু স্বামীর বোঝা তুই সারা জীবন টানিস। ও চেয়েছিল তুই ভালো থাক। তাই আমরা তোকে জানাইনি। ভেবেছিলাম তুই ভুলে গেছিস। পরে শুনলাম তোর বিয়ে হয়ে গেছে। তখন আদিত্য খুব কেঁদেছিল, কিন্তু আবার খুশিও হয়েছিল এই ভেবে যে যাক, মায়া অন্তত ভালো আছে। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। 10 বছর, 10টা বছর আমি মানুষটাকে ভুল বুঝেছি। আমি ভেবেছি ও আমাকে ধোঁকা দিয়েছে, ও আমাকে ভুলে গেছে, অথচ ও নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছে শুধু আমার সুখের জন্য। নিজেকে মৃত প্রমাণ করে ও আমাকে মুক্তি দিয়েছে। আমি আর স্থির থাকতে পারলাম না। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি আলমারি থেকে বোরখাটা বের করলাম, নিখিলকে একটা মেসেজ দিলাম, জরুরি কাজে একটু বাবার বাড়ি যাচ্ছে, চিন্তা করো না। আমি জানি না আমি কি করতে যাচ্ছি। আমি শুধু জানি আমাকে একবার আদিত্য ভাইয়াকে দেখতে হবে, একবার। বাসে করে যখন শহরের দিকে যাচ্ছিলাম, আমার হাতে সেই পুরনো চিঠিটা ধরা ছিল, আর ব্যাগে ছিল সেই তসবিটা, 10 বছর ধরে যেটা আমি যত্ন করে রেখেছি, কিন্তু অভিমানে হাতে নেইনি। ফুপুদের বাড়ির গেটে যখন রিকশা থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাড়ির চেহারা অনেক বদলে গেছে, পুরনো রং চটে গেছে, উঠানে আগাছা। আমি ধীর পায়ে ভেতরে ঢুকলাম। বারান্দায় একটা হুইল চেয়ার, তাতে কেউ একজন বসে আছে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সেই টুপি, কিন্তু শরীরটা বড্ড জীর্ণ শীর্ণ, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে অর্ধেকের বেশি। আমি চিনতে পারলাম, এই আমার আদিত্য ভাইয়া, আমার সেই টকবগে যুবক প্রেমিক, আজ সময়ের নির্মম পরিহাসে হুইল চেয়ারে বন্দি। আমি পেছনে গিয়ে দাঁড়ালাম, কোনো শব্দ করলাম না।
তবুও ও যেন টের পেল মানুষ হয়তো ভালোবাসার মানুষের গায়ের বাতাসও চিনতে পারে। ও ধীরে ধীরে হুইলচেয়ারটা ঘোরালো। আমাকে দেখে ওর চোখ দুটো বড় বড় হয়ে গেল, ঘোলাটে চোখে বিস্ময়। ও বিশ্বাস করতে পারছে না। ও অস্ফুট স্বরে বলল, মায়া। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, দৌড়ে গিয়ে ওর পায়ের কাছে মাটিতে বসে পড়লাম। ওর সেই অচল পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। কেন কেন এমন করলে? আমি কি শুধু তোমার সুখের ভাগিদার হতে চেয়েছিলাম? তোমার কষ্টের ভাগ নেওয়ার অধিকার কি আমার ছিল না? আদিত্য ভাইয়া আমার মাথায় হাত রাখল। ওর হাতটা কাঁপছে। ও হাসল, খুদ করুণ সেই হাসি। বলল, কেঁদো না মায়া, তুমি কাঁদলে আমার বুকের ভেতরটা এখনও ব্যথা করে। আমি মুখ তুলে তাকালাম। তুমি কেন জানাওনি আমাকে? আমি কি তোমাকে ফেলে চলে যেতাম? আমি তো সেবা করে সারা জীবন কাটিয়ে দিতে পারতাম। আদিত্য ভাইয়া বলল, পারতে, আমি জানি তুমি পারতে। কিন্তু মায়া, ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ। আমি চাইনি আমার এই হুইলচেয়ারের চাকা তোমার স্বপ্নের পায়ে বেরি পড়িয়ে দিক। দেখো, তুমি আজ মা হয়েছ, তোমার সংসার হয়েছে, তুমি ভালো আছো। এটাই তো আমার প্রেমের সার্থকতা। আমি বললাম, কিন্তু এই চিঠি আজ কেন এলো? এই চিঠি কেন 10 বছর পর আমার সাজানো সংসার উলটপালট করতে এলো? আমি চিঠিটা ওর কোলের উপর রাখলাম। ও চিঠিটার দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো আল্লাহ চেয়েছেন মরার আগে আমাদের একবার দেখা হোক, ভুল বোঝাবুঝিটা ভাঙুক। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বিশ্বাসঘাতক ভেবে ঘৃণা করবে সারা জীবন। আমি তোমাকে ঘৃণা করি না ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলতে গিয়ে আটকে গেলাম। আমি এখন অন্যের স্ত্রী। ভালোবাসি বলাটা এখন পাপ, সামাজিকভাবে অন্যায়। আদিত্য ভাইয়া বুঝল। ও বলল, মায়া, বাড়ি যাও। নিখিল সাহেব ভালো মানুষ, তোমার সন্তান তোমার জন্য অপেক্ষা করছে। অতীতকে অতীতেই থাকতে দাও। এই চিঠিটা ছিল একটা মরা নদীর স্রোত, ওটাকে বুকে আঁকড়ে ধরো না। তুমি তুমি সারা জীবন একা থাকবে? ও হাসল। একা কোথায়? আমার সাথে আমার রব আছেন, আর আছে কিছু স্মৃতি। জানো মায়া, মাঝে মাঝে আমি চোখ বন্ধ করলে দেখতে পাই তুমি নীল শাড়ি পরে ছাদে চুল শোকাচ্ছ। ওই দৃশ্যটা দিয়েই আমি বাকি জীবন কাটিয়ে দেব। আমি ওর হাতটা ধরলাম, আমার ব্যাগের ভেতর থেকে তসবিটা ওর হাতে দিলাম। বললাম, এটা তোমার আমানত, তুমি বলেছিলে ফিরে এসে নেবে, এই নাও। ও তসবিটা হাতে নিল, চুমু খেলো, তারপর বলল, যাও মারা, সন্ধে হয়ে গেছে, আর থেকো না, মায়া বাড়লে কষ্ট বাড়বে। আমি উঠলাম। আমার পা চলছিল না, মনে হচ্ছিল আমি আমার হৃৎপিণ্ডটা এই হুইলচেয়ারের পায়ার কাছে ফেলে রেখে যাচ্ছি। আমি গেট পর্যন্ত গিয়ে একবার দাঁড়ালাম, পিছু ফিরে তাকালাম। আদিত্য ভাইয়া আবার পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছে, হাতে সেই তসবি। ও কাঁদছে কিনা আমি দেখতে পেলাম না, কিন্তু আমি জানি ও কাঁদছে। আমি রাস্তায় বেরিয়ে এলাম। আমার ফোনটা বাজছে। নিখিল ফোন করেছে। হ্যালো মায়া, কোথায় তুমি? বাবু খুব কান্নাকাটি করছে তোমার জন্য, তাড়াতাড়ি এসো। নিখিলের গলায় সেই পরিচিত উদ্বেগ, সেই মায়া। আমি চোখ মুছলাম। আমাকে ফিরতে হবে, আমার বাস্তবে, আমার বর্তমানে। আদিত্য ভাইয়া ঠিকই বলেছে, দেরিতে পাওয়া ভালোবাসা আসলে আগের মতো অনুভূতি জাগায় না, জাগায় শুধু তীব্র যন্ত্রণা আর হাহাকার। আমার ভালোবাসা এখন একটা স্মৃতি, একটা পবিত্র কষ্ট। রিকশায় বসে আমি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললাম। বাতাসের সাথে কাগজের টুকরোগুলো উড়ে গেল। কিছু কথা অসমাপ্ত থাকাই ভালো, কিছু চিঠি হারিয়ে যাওয়াই ভালো। আমি বাড়ি ফিরছি, আমার ছেলের কাছে, আমার স্বামীর কাছে। কিন্তু আমার মনের একটা গোপন ঘরে আজীবন একটা হুইলচেয়ার আর একটা অসমাপ্ত চিঠির গল্প তোলা থাকবে, যে গল্পের শেষ লাইনটা লেখা হলো না কোনো দিন, শুধু লেখা রইল অপেক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটা এখানেই শেষ, কিন্তু আসলে কি শেষ হয়? আমাদের সবার জীবনেই এমন কিছু না বলা, কথা না পাঠানো চিঠি থাকে। মায়ার মতো হয়তো আমরাও অভিনয়ের সংসারে ভালো থাকার চেষ্টা করি। আপনাদের জীবনেও কি এমন কোনো আদিত্য বা মায়া আছে? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আর হ্যাঁ, প্রিয়জনকে কখনো মনের কথা বলতে দেরি করবেন না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। বন্ধুরা, প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।